চরম তারল্য সংকটে আইসিবি ইসলামী ব্যাংক। দিনের পর দিন ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহক, এমডির আশ্বাসেও নেই ভরসা। দ্বিতীয় ধাপে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের জয় জয়কার, আছেন বিএনপির কয়েকজনও, চলছে বিজয় উল্লাস। নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্য নয়, সরকারকে হেয় করার শামিল, দাবি আজিজ আহমেদের, নেই তদন্তে আপত্তি। লাগামহীন বাজারে দিশেহারা মানুষ, উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। ঈদের আগে আর বাড়বে না, আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর। شهیدی که شدی عاقبت بخیر دیدم بری دیدم من gördün dedim geydaş zulcanan sesi gelir। এবং তাবরিজের রাইসি শ্রদ্ধায় জনতার ঢল, তার মৃত্যু বড় কোনো প্রভাব ফেলবে না ইরানে, মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। তারল্য সংকটে গ্রাহকের টাকা দিতে পারছে না আইসিবি ইসলামী ব্যাংক। বেসরকারি এই ব্যাংকের সব শাখায় একই অবস্থা। কারণ হিসেবে চরম তারল্য সংকটের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। দ্রুত সংকট কাটবে এমন আশ্বাস দিলেও ভরসা পাচ্ছে না আমানতকারীরা। স্বাভাবিক কার্যক্রম চালাতে সাময়িক তারল্য সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমেনা প্রণবের রিপোর্ট। 500 টাকা উঠাতে পারতেছে, টোটাল টাকা নাই বলতেছে, মানে কাউকে দিচ্ছে না, মোট কথা ব্যাংকে টাকা নাই বলতেছে। প্রায় 1 মাস 1.5 মাস যাবত এই সমস্যা। গ্রাহকের সামান্য 500 টাকাও দিতে পারছে না বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক। এটিএম বুথে এসেও গ্রাহকরা দেখছেন কোনো টাকা নেই। পরপর 3 বার ট্রাই করলাম, কিন্তু এটিএম থেকে টাকা উঠাইতে পারলাম না। সরেজমিনে মতিঝিল প্রিন্সিপাল ও কারওয়ান বাজার শাখা ঘুরে দেখা যায় পুরো অফিস কক্ষ গ্রাহক শূন্য। যারা আমানত তুলতে এসেছেন ফিরছেন খালি হাতে, ঘুরছেন দিনের পর দিন। দেশ টিভির টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের 2 শাখায় অবস্থান করলেও দেখা মেলেনি শাখার ম্যানেজার সহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষী। জানান উপর থেকে নিষেধাজ্ঞা আছে সাংবাদিকদের প্রবেশ পথে। আমি এখানে নিরাপত্তার দায়িত্বে আছি। এটা ঠিক আছে, কথা কার সাথে কথা বলবেন আপনি? এখানে কোনো ছাদ পরীক্ষা দেখবেন না, এখানে ছাদ বাইরে আছে। বাংলাদেশ ব্যাংক বলছে 2023 সালে ব্যাংকটি 1823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের মধ্যে 97%ই মন্দ ঋণ। ব্যাপক তারল্য সংকটে পড়ে গেলে 31 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত মুক্ত তারল্য সহায়তা হিসেবে 50 কোটি টাকা চেয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে ব্যাংকটির দেনা 425 কোটি টাকা। Liquidity issue because we have paid this year only 4 months, 4.5 months. We have paid 52 crores deposit has been withdrawn, and this is never happened to ICB Islamic Bank before. সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন চলমান, এবং ইতিমধ্যেই আসলে বাংলাদেশ ব্যাংকে 4টা ক্যাটাগরি তৈরি করেছে ব্যাংকের। তো এই ইসলামী ভাবধারার ব্যাংকগুলো কিন্তু তার মধ্যে পড়ে গেছে, যে দুর্বল ব্যাংকগুলোর তালিকায় পড়ে গেছে। স্বাভাবিক কার্যক্রম করতে 5-6 মাসের জন্য হলেও তারল্য সহযোগিতা দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156 উপজেলার বেশিরভাগই ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় জয়কার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধিকাংশ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। কয়েকটিতে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। দ্বিতীয় ধাপের এ ভোটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হোসেন ভুইয়াকে হারিয়ে জয়ী হাবিবুর রহমান। 2500-এর উপজেলা চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম স্বপন। রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন জাকিরুল ইসলাম শান্টু। আরেক উপজেলা দুর্গাপুরের চেয়ারম্যান হলেন শরীফুজ্জামান শরীফ। আর পুঠিয়াতে বেসরকারিভাবে নির্বাচিত আব্দুস সামাদ। চট্টগ্রামের হাটহাজারীতে 36,077 ভোট পেয়ে বিজয়ী ইউনুস গনি চৌধুরী। কক্সবাজারের চকরিয়ায় নতুন চেয়ারম্যান ফজলুল করিম সাইদি। ঈদগাঁওতে আবু তালেব আর পেকুয়ায় বেসরকারিভাবে নির্বাচিত সাফায়েত আজিজ রাজু।
পার্বত্য জেলা বান্দরবানের নাইখংছড়িতে জয়ী অধ্যাপক তোফায়েল আহমদ। খুলনার তেরোখাদায় আবুল হাসান শেখ, ফুলতলায় শেখ আকরাম হোসেন এবং দিঘলিয়াতে শেখ মারুফুল ইসলাম জয় পেয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি ও তারাশে মনিরুজ্জামান মনি, শরীয়তপুর সদরে কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল আর জাজিরার নবনির্বাচিত চেয়ারম্যান হলেন ইদ্রিস ফরাজি। লালমনিরহাটের আদিতমারিতে ইমরুল কায়েস ফারুক বেসরকারিভাবে নির্বাচিত। কালীগঞ্জে জয় পেয়েছেন এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 1221 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, ফ্রেশ টিভি। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো না হলেও মোটামুটি সন্তোষজনক দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান, বঙ্গবন্ধুকে অনুরোধ করে জিয়াউর রহমান বাকশাল কমিটির সদস্য পদ নিয়েছিলেন। আর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা বিষয়ে জানান, ভিসা নীতির আইনে এ নিষেধাজ্ঞা নয়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। সমসাময়িক ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই আসে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন কমিশনের দেয়া ভোটার উপস্থিতির তথ্য মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষ। বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে অনুরোধ করে বাকশাল কমিটির সদস্য হয়েছিলেন। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে, সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির প্রয়োগ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের, এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি। ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে। বলেন, অপকর্মের কারণে জনসমর্থন নেই বলে সুষ্ঠু নির্বাচনে ভয় পায় আওয়ামী লীগ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সীমান্তে প্রতিদিন আলোচনায় বক্তারা অভিযোগ করেন, 15 বছরে রাষ্ট্রকে অকার্যকর করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে করণীয় সবই করেছে আওয়ামী লীগ সরকার। সুষ্ঠু ভোট বলতে বোঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনমানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার, এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয়। এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এর ধারে কাছে, এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই, তাদের চামচারা এখন আর নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের লেবাসে সরকার এমন নির্বাচন করে যে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনই করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। আমি উৎখাতের কথা বলবো, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই,
সে ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করবো। সপরিবারে সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে। দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান সরকার গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য তো আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবে যে আপনার আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের রুটিন ওয়ার্ক আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি রুটিন ওয়ার্ক। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। আর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এই নিষেধাজ্ঞা নির্বাচনের আগে ঘোষিত ভিসা নীতির কারণে নয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। দুর্নীতি দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে জানিয়েছেন, যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দুটি শীর্ষ পদে ছিলেন, তাই নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। ইফতেখার রেজার রিপোর্ট। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা বিষয়ে দেশ টিভির মুখোমুখি সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় দাবি করে তিনি বলেন, একসময় তিনি যেহেতু দুটি বাহিনীর শীর্ষ পদে ছিলেন, তাই এ নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। আমি 7 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 4 বছর সেনাপ্রধান ছিলাম। এই 7 বছরে এবং বাংলাদেশের ইতিহাসে আমি হলো দ্বিতীয় সেনাপ্রধান যে বিজিবিও কমান্ড করেছে, সেনাবাহিনীও কমান্ড করেছে। আরেকজন ছিলেন জেনারেল আতিক, আর কেউ কিন্তু কমান্ড করেন এই দুই বাহিনী। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন 2021 সালের ফেব্রুয়ারিতে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। আল জাজিরার ওই তথ্যচিত্র এবং মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। আল জাজিরাতে 2021-এর 1 ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার করা হয়েছিল, আপনি দেখেছেন?
সেখানে কি এই যে দুটো অভিযোগ আনা হয়েছে, ওই একই ধরনের ডেলিগেশন ওইখানে নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে এই দুইটা ছিল। তা আমি মনে করি যে এই আল জাজিরার যে প্রচারটা হয়েছিল ওইটার সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত, ওইখান থেকে হলো সূত্র। সন্তান এবং স্বজনকেই যুক্তরাষ্ট্রে থাকে না উল্লেখ করে আজিজ আহমেদ বলেন, তাই তিনি বিচলিত নন। আমার যদি ওই দেশে যাওয়ার প্রয়োজনই না হয়, ইট ডাজ নট মেক এনি সেন্স টু মি, আমি যাবই না, আমার প্রয়োজনই নাই। সাবেক সেনাপ্রধান বলেন, তদন্ত হলে তাতে আপত্তি নেই। জানান, যেহেতু পদ নেই তাই প্রভাবিত করার সুযোগ নেই। আমি তো বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিইনি, কোনো মিলিটারি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিই নাই। এটা তো দেখতে পারে। এখন তার আমি তো আর ইয়েতে নাই, চেয়ারে নাই, দেখেন ভেরিফাই, দেখেন সে এই তুমি এই কন্ট্রাক্টটা দিয়েছো, দেখেন সে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দাবি করেন, তার ভাইয়ের সাজা মওকুফ তার দায়িত্ব পাওয়ার আগে, এতে তার কোনো প্রভাব ছিল না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের উচ্চ মূল্যে দিশেহারা সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। তবে ঈদের আগে পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে এসব কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দিন যতই যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না বাজার, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর। পরিবারের খরচ চালাতে অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। এমন বাস্তবতায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরদিন দুপুরে বাজার মনিটরিং নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন প্রতিমন্ত্রী। সরবরাহ ঠিক থাকার পরও দুই এক জায়গায় পণ্যের দাম একটু বেড়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে পণ্যের দাম যেন না বাড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি পেলেও এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হইল আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ দিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া হবে। তো আমরা বাজার মনিটরিং করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। বরিশালে আশার আলো দেখাচ্ছে সূর্যমুখী। 80 হেক্টর জমিতে চাষ করেছেন 2000 চাষি। 120 টন ভোজ্য তেল উৎপাদনের আশা। এবার ইরান প্রসঙ্গ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হয় তেহরানে। বুধবার রাজধানীতে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে 23 মে নিজ জন্মশহর মাশহাদে দাফন করা হবে রাইসিকে। বিস্তারিত অন্য কর্মকারের ডেস্ক রিপোর্টে। এই জনস্রোত প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার শেষ যাত্রায় সামিল হতে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের দুদিন পেরিয়ে গেলেও প্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। আর তাই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ। শেষ যাত্রায় অংশ নিতে তাই সকাল থেকেই শহরটির রাস্তায় ছিল ভক্ত ও সমর্থকদের উপচে পড়া ভিড়। তাবরিজ থেকে মঙ্গলবার বিমানযোগে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানে। সেখানে গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তার কফিনে।
বুধবার তেহরানে তার জানাজা হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি। এদিকে প্রিয় নেতার মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা তেহরান। দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাসিন্দারা। দুর্ঘটনার খবর শোনার পর সে রাতে আমি ঘুমাতে পারিনি। প্রিয় নেতার জন্য সারা রাত দোয়া করেছি। পরদিন সকালে যখন শুনলাম তিনি আর নেই, বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। রাইসি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন, তাদের জন্য কাজ করতেন। শুধু ইরানি জনগণ নয়, তিনি এ অঞ্চলের অন্যান্য দেশের বাসিন্দাদের কথাও ভাবতেন। এর আগে সোমবার ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে মর্মান্তিক ওই হেলিকপ্টার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়। এর মধ্যে আগামী 28 জুন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান সরকার। সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এ কথা জানানো হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী খামেনি, তাই দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে তেহরান। মাজহুল ইসলামের রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব। সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মোখবার। ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসির মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন উঠছে। 2021 সালের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে ইরানকে অনেকটা স্বাবলম্বী করে তুলেছিলেন রাইসি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিত্রতা বাড়ান চীন, রাশিয়া ও পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে। ওনার অবদান ডেফিনেটলি অনস্বীকার্য। ইরানের উন্নয়নে, ইরানের প্রযুক্তিগত উন্নয়ন, ইরানের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে যেই ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল, পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার মধ্যে ছিল এবং সৌদি আরবের সাথে একটা শীতল সম্পর্ক ছিল, এই সবের মধ্য দিয়েও ইরানকে যেভাবে রাইসি তার নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা আসলে মুসলিম বিশ্বের জন্য এটা প্রশংসার যোগ্য। গাজা ইসরায়েল যুদ্ধে হামাসকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছেন মুসলিম বিশ্বেরও। সক্ষমতা দেখিয়েছেন নিজেদের প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারেও। ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন কিংবা তাদের যে জিওপলিটিক্যাল যে পারসুয়েশন, ওখানে ইব্রাহিম রাইসি আসলে ব্যাপক পরিবর্তনের দিকে নিয়ে গেছে ইরানকে, বিশেষ করে 2021 সালের পর থেকে ইরানকে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্য নীতিতে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ইরানের পররাষ্ট্রনীতি, যুদ্ধ, অভ্যন্তরীণ বিষয়গুলো দেখভাল করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহরা ক্ষমতায় এসছেন এবং অ্যাবসলিউট ডিসিশন, পলিসি, গাইডলাইন সবকিছু তার কাছ থেকে আসে। সেটা তাদের মতো করে তারা একটা ভ্যারিয়েন্ট তৈরি করে নিয়েছেন। পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট পদ আছে। এই পদগুলো আপনার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয় নির্বাচনের মাধ্যমে। সেই জন্য কোনো শূন্যতা তৈরি হওয়ার সুযোগ লিটারালি ওই অর্থে নেই। বর্তমান বিশ্ব বাস্তবতায়, মধ্যপ্রাচ্য বলি আর আন্তর্জাতিক বাস্তবতায় বলি, ইরান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে ইরান এগিয়ে যাবে। তবে রাইসির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা বলেও মানছেন তারা। এখন দেখার বিষয় সর্বোচ্চ নেতা কিভাবে তা মোকাবেলা করেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরাই হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রদল। হামলার পর খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল শ্রাবণ ও তার সঙ্গীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এক গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 126 কোটি টাকা অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ উঠে দুদকের 16 পৃষ্ঠার অনুসন্ধানে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধানে আরও উঠে আসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিশাল তথ্য। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যের প্রতিবেদন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের দাখিল করা 16 পৃষ্ঠার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন ও তার স্ত্রী মিসেস সুরাইয়া পারভিনের 126 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপপরিচালক মশিউর রহমান সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে দুদকের আইন 2004-এর 26 ও 27 ধারায় দুটি মামলা করেন। আকরাম হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলার এজাহারে বলা হয়, দাখিল সম্পদের বিবরণীতে 1,61,79,000 টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন, মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া সহ তার স্ত্রীর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 6,70,39,000 টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্জন করে ভোগ দখল করেন, যা দুর্নীতি দমন আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে আরও উঠে আসে আকরাম হোসেনের স্ত্রী সুরাইয়া পারভিন ব্যবসায়িক হিসাব দেখিয়ে তার অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা চালান, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। রাষ্ট্রের বিশেষ সংস্থার কোনো কর্মকর্তা দুর্নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক। বিশাল সম্পদের মালিকানা অর্জন করেছেন বা আয় অর্জন করেছেন স্ত্রীর নামে বা নিজের নামে বা বেনামে, যেভাবে হোক না কেন, এটা তো একটা যেটা খুশির বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করছে বলে জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব এই ব্যক্তির পরিচয় অবস্থার উর্ধ্বে থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ যেটা চিহ্নিত হবে তার জন্য দায়ী সাব্যস্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতে আনতে হবে। শুধু সরকারি কর্মকর্তাই নন, দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পরামর্শ ডাক্তার ইফতেখারুজ্জামানের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। হিউস্টনের প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের লজ্জার হার, 5 উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সূর্যমুখী তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরিশাল অঞ্চলে এবার বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ পেয়ে 80 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন 2000 কৃষক, যা থেকে এ মৌসুমে উৎপাদন হবে 120 টন ভোজ্য তেল। এতে কৃষকের পকেটে লাভ ঢুকবে প্রায় 30 লাখ টাকা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। দেশে প্রতিবছর 20,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়, তাই 2025 সালের মধ্যে এই আমদানি নির্ভরতা শূন্যের কোটায় নামাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রান্তিক চাষিদের মধ্যে তৈলবীজ উৎপাদন জনপ্রিয় করার কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সূর্যমুখী ফুলের চাষ বাড়াতে এবার দক্ষিণাঞ্চলের 2000 কৃষককে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। পরে তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় সূর্যমুখী ফুলের বীজ, যা দিয়ে 80 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে করা হয় এ ফসল চাষ। ফলন বাড়াতে বিশেষ কীটনাশক ব্যবস্থাপনার তত্ত্ব আবিষ্কার করেছে প্রতিষ্ঠানটি। সূর্যমুখী থেকে সহজে তেল উৎপাদনের নিয়মও জানিয়ে দিচ্ছেন গবেষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল একটি উদ্যোগ নিয়েছে। আমাদের সূর্যমুখীর উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে পারি, এটি কিন্তু তেলের চাহিদা, আমাদের তেল ফসলের যে চাহিদা পূরণে অনেকটা ভূমিকা রাখবে। সূর্যমুখী তেলে যে লিনোলিক অ্যাসিডের পরিমাণ থাকে সেটি হলো 35 থেকে 40% লিনোলিক অ্যাসিড থাকে, যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ফেব্রুয়ারিতে রোপণ করা এ ফসল 3 মাসের মাথায় এখন ঘরে তোলার উপযোগী হয়েছে। প্রতি হেক্টরে 1.49 টন ফলন পাওয়ার আশা করছে চাষিরা। সে হিসেবে কৃষকের পকেটে লাভ থাকবে 30 লাখ টাকা। সূর্যমুখী চাষ এ অঞ্চলের জলবায়ু বান্ধব হওয়ায় ফলন বেশি, তাই কৃষকরা এ ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। আমাদের যে থাকবে, নির্দেশনা থাকবে, আমাদের সতর্ক দৃষ্টি থাকবে যে কৃষক যেন সময় মতো এই জাতগুলো বপন করতে পারে। পরিবর্তিত আবহাওয়ায় কিন্তু এই ফসলগুলো ভালো হচ্ছে, তার প্রমাণ কিন্তু আমার পিছনের মাঠটি। প্রতি কেজি সূর্যমুখী বীজ থেকে 500 থেকে 600 গ্রাম তেল পাওয়া যায়, যা অন্য যে কোনো তেল বীজ থেকে বেশি। খুচরা বাজারে এ তেল লিটার প্রতি বিক্রি হয় 250 থেকে 300 টাকা।
শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।